হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের অ্যালফ্রেড লর্ড টেনিসনের অনবদ্য কবিতা ইউলিসিসের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে প্রথম পর্ব আমি আপলোড করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একটু ভিডিওটা দেখে নাও। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বরাবরের মতো শুধু একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। দিস ইজ মাই সন, এই হয় আমার ছেলে, মাই ওন টেলেম্যাকাস, আমার নিজের টেলেম্যাকাস। পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে যে ইউলিসিসের ছেলের নাম কি। ইউলিসিসের ছেলের নাম হলো টেলেম্যাকাস। বানানটাও তোমরা মুখস্থ করবে, বানান দিয়েও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। তাহলে ইউলিসিসের স্ত্রীর নাম ছিল পেনেলোপি এবং তার ছেলের নাম টেলেম্যাকাস। টু হোম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল, যার কাছে আমি রেখে যাব, টু হোম আই লিভ অর্থাৎ যার কাছে আমি রেখে যাব দ্য সেপ্টার, উচ্চারণটা কিন্তু সেপ্টার হবে, ঠিক আছে? সেপ্টার মানে রাজদণ্ড, অ্যান্ড দ্য আইল মানে দ্বীপ, আইল্যান্ড এর সংক্ষিপ্ত রূপে এখানে আইল বসানো হয়েছে, মানে আইল্যান্ড অফ ইথাকা, অর্থাৎ ইথাকা দ্বীপের দায়িত্ব এবং আমি রাজদণ্ডটা আমার নিজের ছেলে টেলেম্যাকাসের হাতে দিয়ে যাব। অর্থাৎ ইউলিসিস কিন্তু ভ্রমণে বেরিয়ে যাচ্ছে এবং তার রাজত্বটা তো কারোর হাতে দিয়ে যেতে হবে, তো সেই জন্য সে ডিসাইড করেছে তার নিজের ছেলে টেলেম্যাকাসের হাতে তার রাজদণ্ডটা এবং এই দ্বীপের দায়িত্ব দিয়ে যাবে। ওয়েল লাভড অফ মি অর্থাৎ সে আমার খুব ভালোবাসার পাত্র, আমি টেলেম্যাকাসকে খুব ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল, ডিসার্নিং মানে উপলব্ধি করা, টু ফুলফিল অর্থাৎ আমি উপলব্ধি করতে পারছি বা আমি বুঝতে পারছি যে সে পূর্ণ করতে পারবে দিস লেবার মানে এখানে কিন্তু কাজ, অর্থাৎ এই যে কাজটা রাজকার্য আমি তার হাতে দিয়ে যাচ্ছি, এই রাজকার্যটা কিন্তু সে ফুলফিল করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, ঠিক আছে? ডিসার্নিং মানে আমি এটা উপলব্ধি করতে পারছি। বাই স্লো প্রুডেন্স টু মেক দ্য মাইল্ড অর্থাৎ স্লো প্রুডেন্স মানে হচ্ছে বিচক্ষণতা, অর্থাৎ ধীর বিচক্ষণতার সাথে টু মেক মাইল্ড অর্থাৎ সে শান্ত করতে পারবে। মাইল্ড মানে মৃদু বা শান্ত। এখানে বলছে যে বিচক্ষণতার সাথে, ধীর বিচক্ষণতার সাথে সে কিন্তু শান্ত করতে পারবে কাকে? এর রাগেড পিউপিল, একটি বর্বর জাতিকে, বর্বর মানুষজনদেরকে, অর্থাৎ এখানে পিউপিল বলতে তার সাবজেক্টদেরকে বোঝানো হয়েছে, প্রজাদের, ঠিক আছে? আমরা গল্পের প্রথম প্যারাতেও দেখেছিলাম যে সেখানে কিন্তু স্যাভেজ পিউপিল বলা হয়েছিল, স্যাভেজ রেস, অর্থাৎ ইউলিসিস তার নিজের দেশের নিজের বর্ণের জাতির মানুষদেরকে কিন্তু এখানে বলেছিল যে বর্বর, ঠিক আছে? তাদের কোনো কাজ নেই, শুধু তিনটেই কাজ, খাওয়া দাওয়া ঘুমানো এবং সঞ্চয় করা। তো সেই জন্যই বলছে এই যে রাগেড পিউপিল রয়েছে বা এই যে বর্বর লোকজনরা রয়েছে তাদেরকে কিন্তু শান্ত করতে পারবে আমার ছেলে টেলেম্যাকাস, সেটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে এবং এটা করবে সে তার স্লো প্রুডেন্স মানে ধীর বিচক্ষণতার সাথে। দেখো এখানে কিন্তু একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। দেখো মেক আর মাইল্ড দুটো শব্দ এখানে শুরু হচ্ছে কিন্তু এম দিয়ে, ঠিক আছে? যা আমি বলেছিলাম কি একটা লাইনের মধ্যে যদি এই রকম কোনো শব্দ দেখতে পাই যার প্রথম ওয়ার্ডগুলোর মিল আছে, ঠিক আছে, প্রথম লেটারগুলোর মিল আছে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যালিটারেশন, ঠিক আছে? তাহলে এটা কিন্তু অ্যালিটারেশনের একটা এক্সাম্পল। চলে এসো তারপরে, অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, অ্যান্ড এটা কিন্তু থ্রু হবে, ঠিক আছে? THROUGH সেখানটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিয়েছে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ মানে বলছে অত্যন্ত কোমলতার সাথে, সফটলি খুব কোমলতার সাথে, সাবডিউড দেম তাদেরকে কিন্তু সে দমন করতে পারবে। তারা যতই হিংস্র হোক না কেন, যতই বর্বর হোক না কেন, আমার ছেলে কিন্তু অত্যন্ত কোমলতার সাথে, বিচক্ষণতার সাথে তাদেরকে সাবডিউ করতে পারবে, মানে তাদেরকে দমন করতে পারবে। টু দ্য ইউজফুল অ্যান্ড গুড এবং তাদেরকে কাজের উপযোগী করতে পারবে এবং তাদেরকে একজন সভ্য মানুষে পরিণত করতে পারবে। এখানে গুড বলতে কিন্তু সভ্য মানুষের কথা বলা হয়েছে, আর ইউজফুল মানে কাজের উপযোগী, ঠিক আছে? মোস্ট ব্লেমলেস ইজ হি, সে তো একেবারেই নিষ্কলঙ্ক, ব্লেমলেস মানে কেউ তাকে কোনো দোষারোপ করতে পারবে না, একেবারেই নির্দোষ। ইজ হি, এখানে হি বলতে কার কথা বলা হয়েছে? টেলেম্যাকাস, অর্থাৎ আমাদের গল্পের যে কথক ইউলিসিস সে তার নিজের সন্তানের ক্ষেত্রে বলছে, সন্তানের কথা বলছে যে আমার ছেলে কিন্তু একেবারেই নির্দোষ, কোনো দোষ নেই তার। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার, সেন্টার্ড মানে কি? সেন্টার্ড মানে কিন্তু অবিচল, তার লক্ষ্যে অবিচল একেবারে। ইন দ্য স্পেয়ার মানে ক্ষেত্র, তার নিজের যে কাজের ক্ষেত্র সেখানে কিন্তু সে একেবারে অবিচল। অফ কমন ডিউটিস, তার যে সাধারণ কর্তব্য কর্ম,
ঠিক আছে। এখানে টেলেমেকাসকে কী দায়িত্ব দেওয়া হয়েছে, ওই যে স্যাভেজ পিউপিলদেরকে কিন্তু মানে সৎ পথে নিয়ে আসতে হবে, তাদেরকে সভ্য মানুষে পরিণত করতে হবে। তো এই কাজে কিন্তু আমার ছেলে একেবারে অবিচল তার নিজের ক্ষেত্রে। ডিসেন্ট নট টু ফেল, ডিসেন্ট মানে কিন্তু মার্জিত, ঠিক আছে, অর্থাৎ সে অত্যন্ত মার্জিত। অ্যান্ড নট টু ফেল ইন অফিস অফ টেন্ডারনেস, এবং সে তার এই রাজকার্যে কিন্তু একেবারেই ব্যর্থ হবে না। নট টু ফেল, কখনোই ব্যর্থ হবে না। ইন অফিসেস অফ টেন্ডারনেস, অফিসেস মানে কিন্তু এখানে কাজকে বোঝাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ তার যে কাজ রাজকার্য দেওয়া হয়েছে সেটাকে সে কিন্তু অত্যন্ত কোমলতার সাথেই সে পরিপূর্ণ করতে পারবে। টেন্ডারনেস মানে কোমলতা। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, এবং পে মানে প্রদান করা, মিট মানে হচ্ছে উপযুক্ত, আর অ্যাডোরেশন মানে হচ্ছে পূজা বা শ্রদ্ধা। টু মাই হাউস হোল্ড গডস, আমার যে বাড়ির যে ভগবান রয়েছে বা দেবতা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ গ্রিকদের কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে নিজস্ব একটা গৃহ দেবতা রয়েছে, যেমন হিন্দুদের থাকে, তো সেই রকমই। তো ইউলিসিস বলছে যে তার ছেলে কিন্তু তার চলে যাওয়ার পরে এই কাজটাও করবে, অর্থাৎ তিনি শ্রদ্ধাঞ্জলি দেবেন বা উপযুক্ত পূজা অর্চনা প্রদান করবেন কাদেরকে, টু মাই হাউস হোল্ড গডস, আমার যে গৃহের দেবতা রয়েছে তাদেরকে। হোয়েন আই অ্যাম গন, কখন, যখন আমি চলে যাব, অর্থাৎ আমি যখন ভ্রমণে বেরিয়ে যাব, আমি নতুন কিছু এক্সপ্লোর করতে যাব, নতুন করে জগৎটাকে জানতে বেরিয়ে যাব, তখন আমার ছেলে কিন্তু আমার অবর্তমানে এই সমস্ত কাজগুলো করবে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক অ্যান্ড আই মাইন, অর্থাৎ সে তার কাজ করবে এবং আমি আমার কাজ করব। তার কাজ বলতে এখানে হি বলতে কে, টেলেমাকাসের কাজ হচ্ছে রাজকার্য করা, সে সেটা করবে। আর আই মাইন, আমি আমার কাজ করব, মানে আমি আমার দীর্ঘ যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। ঠিক আছে, আশা করি সবাই এই প্যারাটা বুঝতে পেরেছো। চলে এসো পরের প্যারাতে। দেয়ার লাইজ দ্য পোর্ট, আর ওই দেখো বন্দরটি শুয়ে রয়েছে। পোর্ট মানে বন্দর, আর লাই মানে শুয়ে থাকা। বন্দর কি সত্যি সত্যি শুয়ে রয়েছে? এখানটা কিন্তু কবির ইমাজিনেশনে, অর্থাৎ ওই যে দূরে দেখা যাচ্ছে বন্দর। দ্য ভেসেল পাপস আর সেল, ভেসেল মানে জাহাজ, পাপস মানে ফুঁ দিয়ে কোনো কিছুকে ফুলিয়ে তোলা, আর সেল মানে হচ্ছে পাল, জাহাজ বা নৌকা। তখনকার দিনে তো বেশিরভাগটা পাল তোলা জাহাজ ছিল, ঠিক আছে। তো সেই পালতোলা জাহাজের পালটাকে কিন্তু ফুঁ দিয়ে ফুলিয়ে তোলা হয়েছে। দেখো এখানে হার বলতে কার, পরীক্ষায় প্রশ্ন আসবে, হার বলতে কিন্তু এখানটায় এই ভেসেলটার কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে ভেসেল তো অ্যাকচুয়ালি জড় বস্তু, হার বসে কোথায়, সজীব বস্তুর ক্ষেত্রে, মানে কোনো মানুষের ক্ষেত্রে কোনো ফিমেল বোঝালে তখন তারপরে হার বসাতে পারি আমরা প্রোনাউন হিসেবে, কিন্তু এখানটায় ভেসেলের পরিবর্তে হার বসাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, পার্সোনিফিকেশান। এটাও কিন্তু একটা ফিগার অফ স্পিচ, ঠিক আছে। ভেসেলকে একটা মহিলার সঙ্গে বা একটা নারীর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে ভেসেল পাপস হার সেল, অর্থাৎ সেই জাহাজটি তার পালটাকে ফুঁ দিয়ে ফুলিয়ে তুলেছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, আর ওই যে দেখা যায় বিষণ্ণ, গ্লুম মানে কি, বিষণ্ণ, দ্য ডার্ক মানে অন্ধকারাচ্ছন্ন, অ্যান্ড ব্রড মানে বিস্তীর্ণ বা বিশাল, সিজ সমুদ্র, আর ওই যে দেখা যায় বিষণ্ণ, অন্ধকারাচ্ছন্ন, বিস্তীর্ণ সমুদ্র। মাই ম্যারিনার্স, ওহে আমার নাবিকগণ, সোলস দ্যাট হ্যাভ টয়েলড, অর্থাৎ সেই সকল আত্মারা যারা কিনা পরিশ্রম করেছে। টয়েলড মানে হচ্ছে পরিশ্রম করা, কষ্ট করা, অর্থাৎ আমার যে সহনাবিক যাদের সঙ্গে আমি যাত্রাতে যাব তারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে। অ্যান্ড রট মানে হলো ক্রিয়েট, সৃষ্টি করা। অ্যান্ড রট, এবং তারা সৃষ্টি করেছে, কি সৃষ্টি করেছে, ইতিহাস তৈরি করেছে, ইতিহাস সৃষ্টি করেছে। অ্যান্ড থট উইথ মি, এবং যারা আমার সাথে ভেবেছে, অর্থাৎ আমার মনের চিন্তাটা যেমন ওই সমস্ত নাবিক যারা আমার সঙ্গে ভ্রমণে বেরোবে বা যাত্রায় বেরোবে তাদেরও কিন্তু চিন্তাটা সেই একই চিন্তা, আমাদের মেন্টালিটি কিন্তু একই রকমের। সেই জন্যই বলছে থট উইথ মি, তারাও কিন্তু আমার সাথেই ভেবেছে। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, যারা সর্বদাই উইথ এ ফ্রলিক মানে হাসি খুশি, ঠিক আছে, যারা সর্বদাই হাসি খুশিভাবে ওয়েলকাম অর্থাৎ স্বাগত জানিয়েছে, টুক দ্য থান্ডার
অ্যান্ড দ্য সানশাইন। অর্থাৎ সেটা বজ্রপাত হোক অথবা সূর্যের কিরণ হোক, যাই হোক না কেন, ওয়েদারটা যেমনই হোক না কেন, তারা কিন্তু সব সময় সব কিছুকে হাসি মুখে স্বাগত জানিয়েছে। এখানে থান্ডার বলতে কিন্তু দুঃসময়ের কথা বলা হয়েছে, অর্থাৎ জীবনে যখন বিপর্যয় নেমে আসবে তখনও কিন্তু তারা সেগুলোকে হাসি মুখে মেনে নিয়েছিল। আর সানশাইন মানে কিন্তু সুসময়ের কথা বলা হয়েছে এবং সেটাকেও কিন্তু তারা হাসি মুখে গ্রহণ করেছিল। সর্বদাই সুখে দুঃখে সব সময় তারা আমার পাশে থেকেছে। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস, এবং সব সময় রুখে দাঁড়িয়েছে। অপোজড মানে বাধা দেওয়া, রুখে দাঁড়ানো। উইথ ফ্রি হার্টস, মুক্ত হৃদয়ে। ফ্রি ফোরহেডস অর্থাৎ মুক্ত মস্তিষ্কে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, অর্থাৎ আমরা যারা বিপদ যখন এসেছে তখন আমরা রুখে দাঁড়িয়েছি মুক্ত হৃদয়ে মুক্ত মস্তিষ্কে। তুমি এবং আমরা কিন্তু এখন বৃদ্ধ হয়ে গিয়েছি। এখানে ইউ বলতে ইউলিসিসের সঙ্গে যারা সহনাবিকরা রয়েছে, ম্যারিনার্সরা রয়েছে, তাদের কথা বলা হয়েছে। আর আই বলতে স্বয়ং ইউলিসিস, অর্থাৎ তোমরা এবং আমি, উই আর ওল্ড, আমরা এখন তো বৃদ্ধ হয়ে গিয়েছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, অর্থাৎ বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে, ওল্ড এজ হ্যাথ, হ্যাথ হচ্ছে ওল্ড ইংলিশ, মডার্ন ইংলিশে আমরা এটাকে বলি হ্যাজ, অর্থাৎ বৃদ্ধ বয়সের আছে, ইয়েট এখনও পর্যন্ত, হিজ অনার তার সম্মান, অ্যান্ড হিজ টয়েল তার পরিশ্রম, টয়েল মানে পরিশ্রম, অর্থাৎ বৃদ্ধ হয়ে গিয়েছি তো কি হয়েছে, এখনও আমরা পরিশ্রম করতে পারি এবং এই বয়সেও আমরা প্রচুর সম্মান অর্জন করতে পারি। ডেথ ক্লোজেস অল, মৃত্যুই তো সব কিছুর শেষ করে দেয়। এটা কিন্তু খুব বিশাল বড় একটা কথা, অর্থাৎ মৃত্যুতেই সব কিছু শেষ হয়। যতক্ষণ না আমরা মৃত্যু হচ্ছে আমাদের, ততক্ষণ পর্যন্ত আমরা কর্ম করে যাব, ঠিক আছে? আমরা কখনো ফলের আশা করব না, কর্ম করে যাও। বাট সামথিং ইয়ার দ্য এন্ড, কিন্তু শেষের আগে এখনও কিন্তু কিছু বাকি থেকে গেছে। ইয়ার মানে কি আগে, আর এন্ড মানে শেষ, অর্থাৎ শেষ হওয়ার আগে, জীবনটা শেষ হওয়ার আগে এখনও কিন্তু আমাদের কিছু কাজ বাকি থেকে গেছে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, অর্থাৎ কিছু নোবেল মানে মহৎ, আর নোট মানে এখানে স্মরণীয়, অর্থাৎ মহৎ স্মরণীয় কিছু কাজ আমাদের করে যেতে হবে। মে ইয়েট বি ডান, এখনও করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, অর্থাৎ আমরা কিন্তু বেমানান নই। নট আনবিকামিং, আনবিকামিং মানে কি বেমানান, অর্থাৎ আমরা কোনো বেমানান নই। আচ্ছা বলো তো আনবিকামিংটা কোন পার্টস অফ স্পিচ? দেখো এটা কিন্তু পার্টিসিপেল, মেন হচ্ছে নাউন, তার আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, অর্থাৎ বেমানান মানুষ। আমরা কোনো বেমানান মানুষ নই। দ্যাট স্ট্রোভ উইথ গডস, আমরা তো ভগবানের সঙ্গেও লড়াই করেছি। স্ট্রোভ মানে এখানে ফাইট, লড়াই করা। দ্যাট স্ট্রোভ উইথ গডস, আমরা তো ভগবানের সঙ্গেও লড়াই করেছি, অর্থাৎ ইউলিসিস, ঠিক আছে? তারা কিন্তু একটা সময় ভগবানের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছিল, তারা তাদের সঙ্গেও লড়াই করেছিল। তাহলে আমরা ভয় পাবো কেন? ভয় কিসের? দ্য লাইটস বিগেন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, অর্থাৎ আলোটা ঝিকমিক করছে, টুইঙ্কল মানে ঝিকমিক করা, ফ্রম দ্য রক্স, রক্স মানে পাহাড়, অর্থাৎ পাহাড়ের পিছন থেকে কিন্তু আলোটা ঝিকমিক করছে। দ্য লং ডে ওয়েন্স, লং ডে মানে দীর্ঘ দিনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওয়েন্স মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া বা ক্ষয় হওয়া, দীর্ঘ দিনটা ক্ষয় হয়ে যাচ্ছে। দ্য স্লো মুন ক্লাইম্স, ধীরে ধীরে ধীর চাঁদটা সেটা কিন্তু আকাশে উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েস, দ্য ডিপ মোনস মানে গভীর একটা বিলাপের শব্দ, বিলাপের ধ্বনি। রাউন্ড উইথ মেনি ভয়েস অর্থাৎ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, অনেক হাজার কণ্ঠের একটা বিলাপের ধ্বনি। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। ইট ইজ নট টু লেট, এখনও দেরি হয়ে যায়নি। দেখো এখানে এটা কিন্তু ইট হবে, ঠিক আছে? ইট ইজ নট টু লেট, এখনও দেরি হয়ে যায়নি। টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, একটা নতুন বিশ্বকে আবিষ্কার করার, ঠিক আছে? নিউয়ার ওয়ার্ল্ড মানে নতুন বিশ্ব, আর সিক মানে কি খোঁজা, অর্থাৎ নতুন বিশ্বকে খুঁজে বের করার জন্য কিন্তু সময় এখনও যথেষ্টই আছে আমাদের হাতে, সময় এখনও শেষ হয়ে যায়নি। আচ্ছা বলো তো এটা কোন ফিগার অফ স্পিচ? কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। এটা কিন্তু ইনভাইট করছে কাউকে কোনো কিছু, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। নেক্সট পেজে চলে এসো। পুশ অফ, পুশ মানে কি ঠেলা, তাহলে পুশ অফ অর্থাৎ ঠেলে দাও। কোনটাকে ঠেলে দিতে বলছে এখানে ইউলিসিস? নৌকাটাকে বা ওই জাহাজটাকে কিন্তু বলছে বন্দর থেকে এটাকে ঠেলে দাও। অ্যান্ড সিটিং ওয়েল, এবং সবাই ঠিকঠাকভাবে ভালোভাবে বসে পড়ো। ইন অর্ডার, সুশৃঙ্খলভাবে। স্মাইট,
স্মাইট মানে আঘাত করা। স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ, অর্থাৎ সশব্দে ওই ঢেউয়ের উপরে তোমরা কিন্তু আঘাত করতে থাকো। ফারোজ মানে অ্যাকচুয়ালি ওই যে ঢেউগুলো হয় না সুন্দর করে সুশৃঙ্খলভাবে, তো সেইগুলোকে এখানে ফারোজ বলা হয়েছে। তাহলে স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ, অর্থাৎ ওই যে সশব্দে যে ঢেউগুলো প্রবাহিত হয়ে চলেছে তাদের উপরে তুমি আঘাত করো। কি দিয়ে আঘাত করার কথা বলা হচ্ছে? দাঁড় দিয়ে। তখনকার দিনে কিন্তু পালতোলা জাহাজ থাকতো এবং তার সঙ্গে কোনো ইঞ্জিন থাকতো না, সেখানে দাঁড় দিয়ে টেনে টেনে সেগুলোকে নিয়ে যাওয়া হতো। ফর মাই পারপাস হোল্ডস, অর্থাৎ আমার উদ্দেশ্য কিন্তু ধরে রেখেছে। হোল্ড মানে ধরে রাখা। টু সেল বিয়ন্ড দ্য সানসেট, অর্থাৎ আমরা ভেসে যাব বিয়ন্ড। বিয়ন্ড মানে কি? দূরে। আর সানসেট মানে সূর্যাস্ত, অর্থাৎ ওই দূরে যেখানে সূর্যাস্ত হচ্ছে আমরা কিন্তু সেখানে ভেসে যাব, এটাই আমাদের উদ্দেশ্য। অ্যান্ড বার্থস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এবং যেখানটায় সমস্ত ওয়েস্টার্ন স্টার্স মানে পশ্চিমের তারারা যেখানে স্নান করছে সেখানে কিন্তু আমরা ভেসে যাব। ঠিক আছে? আচ্ছা, তারারা কি কখনো স্নান করতে পারে? তারা তো পারে না, কিন্তু এখানে বলছে বার্থস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এখানে তারারা যেন স্নান করছে। তাহলে এখানে এটা কি ব্যবহার করা হয়েছে? এটা কিন্তু পার্সনিফিকেশন। আনটিল আই ডাই, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমরা এগিয়ে যাব। আনটিল আই ডাই, যতক্ষণ না আমি মারা যাচ্ছি, মৃত্যু আমি ভ্রমণ করে যাব। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হতে পারে, ইট মে বি হতে পারে যে গালফস, গালফস মানে কি? উপসাগর। উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে ধুয়ে মুছে সাফ করে দেবে। অর্থাৎ এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে ওই যাত্রা করতে গিয়ে হয়তো আমাদের মৃত্যুরও সম্মুখীন হতে পারে। ঠিক আছে? আমরা হয়তো মারাও যেতে পারি। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, আর হতেও পারে ইট মে বি, অর্থাৎ কয়েকটা সম্ভাবনার কথা বলা হচ্ছে এখানটায়। এমনটাও হতে পারে দ্যাট উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, আমরা হয়তো স্পর্শ করবে সেই সুখের দ্বীপপুঞ্জেতে। হ্যাপি আইলস মানে কি? হ্যাপি আইলস মানে যে জায়গাটা, এমন একটা দ্বীপ যেটা কিনা স্বর্গের সমান সুখ সেখানটাতে রয়েছে, এবং মানুষ মারা যাওয়ার পরে সেই দ্বীপটাতে সবাই পৌঁছে যায়। তো ইউলিসিস বলছে আমরাও হয়তো উপসাগরের দ্বারা ধুয়ে মুছে সাফ হয়ে যাব। দ্যাট মিনস আমরাও হয়তো মারা যাব এবং হতে পারে আমরা সেই সুখের দ্বীপে পৌঁছে গেলাম। অ্যান্ড সি দ্য গ্রেট আখিলিস, এবং সেখানে গিয়ে দেখা হলো সেই মহান আখিলিসের সঙ্গে। আমরা কিন্তু আখিলিসের গল্পটা বলেছিলাম যে তিনি ছিলেন একজন বিশাল বড় যোদ্ধা, যিনি কিনা ট্রোজান ওয়ারে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। ঠিক আছে? হোম উই নো, যাকে আমরা জানি, সেও কিন্তু ওই হ্যাপি আইলসে রয়েছে, এবং আমরা মারা যাওয়ার পরে যখন ওই হ্যাপি আইলসে পৌঁছবো দেখবো হয়তো সেখানে আখিলিস আগে থেকেই রয়েছে। দো মাচ ইজ টেকেন, যদি আমাদের থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। দো এটা কিন্তু THOUGH হবে, সেটাকে সংক্ষেপে লেখা হয়েছে দো, THO। মাচ ইজ টেকেন, অর্থাৎ আমাদের থেকে অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে। মাচ অ্যাবাইডস, অ্যাবাইডস মানে অবশিষ্ট থাকা, এখনও আমাদের অনেক কিছু অবশিষ্ট রয়েছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্য স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, এবং যদিও আমাদের মধ্যে সেই শক্তিটা নেই যেটা কিনা আমাদের পুরনো দিনে ছিল, অর্থাৎ আমরা যখন ইয়ং বয়সে যেমন শক্ত সমর্থ মজবুত ছিলাম, এখন কি আর সেই রকমটা রয়েছি? সেটা তো একদম নেই। সেই স্ট্রেংথ, সেই শক্তি আমাদের এখন আর নেই। মুভড আর্থ অ্যান্ড হেভেন, অর্থাৎ আমরা স্বর্গ এবং মর্তকে কিন্তু নাড়িয়ে দিয়েছিলাম। আর্থ মানে এখানে মর্ত বা আমাদের পৃথিবী, অ্যান্ড হেভেন মানে স্বর্গ, অর্থাৎ আমাদের সেই শক্তি দিয়ে একটা সময় আমরা স্বর্গ মর্ত সব নাড়িয়ে দিয়েছিলাম, সবাই আমাদেরকে দেখে ভয় পেত। দ্যাট হুইচ উই আর, আমরা যেমনটা আছি ঠিক তেমনটাই থাকবো। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, ওয়ান ইকুয়াল টেম্পার অর্থাৎ একই রকমের মেজাজ, টেম্পার মানে এখানে মেজাজ, অর্থাৎ সেই একই রকমের মেজাজ কিন্তু আমাদের রয়েছে অফ হিরোইক হার্টস, আমাদের এই বীর হৃদয়ের। দেখো হিরোইকের এইচ এবং এইচ দুটোর মিল আছে, দুটো লেটারের মিল, তাহলে এটা অ্যালিটারেশনের একটা এক্সাম্পল, ফিগার অফ স্পিচ। ঠিক আছে? ফিগার অফ স্পিচগুলো তোমরা ভালো করে করবে। তাহলে এই বীর হৃদয়ের সেই একই রকমের কিন্তু মেজাজ রয়েছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, হতে পারে সেটা হয়তো একটু দুর্বল হয়ে গিয়েছে সময়ের দ্বারা এবং ভাগ্যের দ্বারা। পরীক্ষায় প্রশ্ন আসবে, দাগ দিয়ে রাখো। অর্থাৎ সেই হিরোইক হার্টের মেজাজটা দুর্বল হয়ে পড়েছে কিসের দ্বারা? বাই টাইম অ্যান্ড ফেট, সময়ের দ্বারা এবং ভাগ্যের দ্বারা। বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের যে ইচ্ছা শক্তি, হতে পারে আমাদের যে মেজাজটা সেটা দুর্বল হয়েছে, কিন্তু আমাদের ইচ্ছা শক্তিটা কিন্তু এখনও দৃঢ়। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড,
ঠিক আছে, খুব ফেমাস একটা লাইন। টু স্ট্রাইভ মানে আমরা লড়াই চালিয়ে যাব, টু সিক আমরা অন্বেষণ করে যাব, অনুসন্ধান করে যাব, টু ফাইন্ড আমরা খুঁজে বের করব নতুন কিছু, অ্যান্ড নট টু ইয়েল্ড আমরা হার মানব না, পরাজয় আমরা স্বীকার করব না। দেখো বইয়ের শেষে তোমাদের কিছু অ্যাক্টিভিটির প্রশ্ন দিয়েছে, তো এগুলো আমরা একটু আলোচনা করে নিই। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য স্পিকার ইন ইউলিসিস লঙ্গিং ফর? লঙ্গিং মানে কি চাওয়া, অর্থাৎ ইউলিসিস কবিতায় বক্তা কি চাইছিল, তার মনের আকাঙ্ক্ষাটা কি? অপশান এ বলছে এ পিসফুল অ্যান্ড কোয়াইট রিটায়ারমেন্ট, অর্থাৎ একটি শান্তিপূর্ণ এবং একটি শান্ত অবসর জীবনযাপন, অর্থাৎ সে শান্তিতে তার অবসর জীবনটা কাটাতে চেয়েছিল। অপশান বিতে বলছে নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, নতুন কোনো দুঃসাহসিক অভিযান এবং কিছু অভিজ্ঞতা সে অর্জন করতে চেয়েছিল। অপশান সিতে বলছে দ্য কমফোর্ট অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের স্বাচ্ছন্দ্য চেয়েছিল ইউলিসিস সবসময়। আর অপশান ডি বলছে ফরগিভনেস ফর পাস্ট মিস্টেকস, অর্থাৎ অতীতের কোনো ভুল কাজের জন্য সে ক্ষমা চেয়েছিল, এটাই ছিল তার মনের বাসনা। তাহলে কোনটা উত্তর হবে তোমরাই বলো? উত্তর হবে অপশান বি, নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। সে কিন্তু সবসময় নতুন কোনো একটা দুঃসাহসিক অভিযানে যেতে চেয়েছিল, বৃদ্ধ বয়সে এসেও সে তার অভিযানটা থামাতে চায়নি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ফ্রেজ ফ্রম দ্য পোয়েম বেস্ট রিফ্লেক্টস ইউলিসিসেস রেস্টলেস স্পিরিট, অর্থাৎ কবিতার কোন লাইনটা, ইউলিসিস কবিতার কোন লাইনটা ইউলিসিসের অস্থির চিত্তটাকে সব থেকে ভালো বুঝিয়েছে? কোন লাইনটা পড়ে আমরা বুঝতে পেরেছি যে ইউলিসিস স্থির থাকতে চায় না, সে সবসময় ভ্রমণে বেরিয়ে যেতে চায়? ফার্স্ট অপশান বলছে গ্রো ওল্ড অ্যালোন উইথ মি, আমার সাথে তোমরাও বৃদ্ধ হয়ে গিয়েছো। সেকেন্ড অপশান বলছে মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি এবং জেনেছি। থার্ড অপশান বলছে আই ইয়ার্ন, আমি আকাঙ্ক্ষা করি বা আমি চাই ফর দ্য ওল্ড ফ্যামিলিয়ার ওয়েজ, অর্থাৎ প্রাচীন পরিচিত পুরনো পরিচিত পদ্ধতিতে। আর অপশান ডি বলছে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, অর্থাৎ সংগ্রাম করতে চাই, অনুসন্ধান করতে চাই, খুঁজতে চাই, অ্যান্ড নট টু ইয়েল্ড এবং হার মানতে চাই না। তাহলে উত্তর হবে অপশান ডি, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফার অফ ল্যান্ডস মেনশনড ইন দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতায় উল্লিখিত যে ফার অফ ল্যান্ড রয়েছে, দূরবর্তী দেশ, তার তাৎপর্য কী? অপশান এ বলছে দে রিপ্রেজেন্ট এ লস্ট লাভ, অর্থাৎ তারা একটি হারানো ভালোবাসার কথা বলে। অপশান বি বলছে দে সিম্বলাইজ দ্য স্পিকার্স রিগ্রেট, অর্থাৎ তারা বক্তার অনুশোচনাকে সিম্বলাইজ করে। অপশান সি বলছে দে রিপ্রেজেন্ট দ্য আননোন অ্যান্ড দ্য কল ফর কন্টিনিউড এক্সপ্লোরেশন, অর্থাৎ তারা প্রতিনিধিত্ব করছে অজানা এবং অনবরত অনুসন্ধান করার জন্য আকাঙ্ক্ষাকে বোঝাচ্ছে। অ্যান্ড অপশান ডি বলছে দে রিপ্রেজেন্ট দ্য স্পিকার্স ইয়ার্নিং ফর ডেথ, অর্থাৎ তারা প্রতিনিধিত্ব করছে বক্তার যে মৃত্যুর জন্য কামনা বা মৃত্যুকে সে বসে বসে চাইছে সেটাকে বোঝাচ্ছে। উত্তর হবে অপশান সি, দে রিপ্রেজেন্ট দ্য আননোন অ্যান্ড দ্য কল ফর কন্টিনিউড এক্সপ্লোরেশন।